আমরা অনেক সময় দেখি ভর্তি পরীক্ষায় আসে একটা প্রশ্ন যে হচ্ছে কোনো একটা শব্দ দেয় যে এই শব্দটা কি যোগে গঠিত শব্দ। অপশনে থাকে সন্ধি, উপসর্গ, প্রত্যয়, সমাস, চারটা অপশনে থাকে। সো এই অপশনগুলো দেখে আমরা আসলে সবাই খুবই খুশি হয়ে যাই যে আসলে এগুলো সবগুলোই আমরা জানি, সন্ধিও জানি, উপসর্গ জানি, প্রত্যয় জানি, সমাসও জানি। কিন্তু যখন ভালো করে অপশনগুলো দেখি যে এখানে সন্ধি শব্দটি সন্ধি যোগে গঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ সন্ধিকে বিশ্লেষণ করলে আমরা পাই সমযোগ ধি। সন্ধিকে বিশ্লেষণ করলে পাই সমযোগ ধি। সেই হিসাবে আমরা বলতে পারি যে না, সন্ধি হচ্ছে সন্ধি যোগে গঠিত শব্দ আমরা বলতে পারি। কিন্তু পরক্ষণে আমাদের আবার একটা কথা মনে পড়ে যে না, সন্ধিকে বিশ্লেষণ করলে আবার আমরা আর একটা জিনিস পাই সমযোগ ধা যোগ ই। তখন আবার আমাদের মনে আবার একটা খটকা লাগে যে কি ব্যাপার, তাহলে এটা কি প্রত্যয় হবে? হ্যাঁ, প্রত্যয় হতে পারে। আবার এদিকে যখন আমরা বিদ্যালয় শব্দটা দেখি, আমরা যদি চিন্তা করি যে বিদ্যালয় বিদ্যা যোগ আলয়, তো সেই হিসাবে এটা কিন্তু সন্ধি যোগে গঠিত শব্দ। আবার আমরা যদি আরেকটা চিন্তা করি যে বিদ্যার আলয় বা বিদ্যার জন্য আলয়, তখন সেই হিসাবে চিন্তা করলে আমরা তখন কিন্তু ভাববো যে না, এটা আসলে সমাস, হ্যাঁ, সমাস প্রক্রিয়া গঠিত শব্দ। সিংহাসন শব্দটাকে বিশ্লেষণ করলে আমরা কিন্তু পাবো সিংহযোগ আসন, সেই হিসাবে কিন্তু এটা হয়ে যাবে সন্ধি প্রক্রিয়া গঠিত শব্দ। আর যখন আমরা সমাসের কথা চিন্তা করবো তখন কিন্তু আমরা এই জিনিসটা মাথায় আসবে যে সিংহ চিহ্নিত আসন সিংহাসন, তাহলে এটা সমাস প্রক্রিয়া গঠিত শব্দ। তার মানে আমরা কিন্তু দোটানায় পড়ে যাচ্ছি। শুভযোগ ইচ্ছা, সেই দিকে চিন্তা করলে আমরা সন্ধি পাচ্ছি। আবার যদি বলি যে শুভ যে ইচ্ছা, তখন আমরা সেই চিন্তা করলে আবার সমাস পাচ্ছি। তো এই টাইপ অফ চিন্তা করলে আসলে আমরা আসলে দোটানায় পড়ে যাবো যে আসলে সঠিক উত্তর কোনটা। যেমন আসলে উদ্ধারকে আমরা যদি বলি যে না উদ যোগ হার, এখন সেই চিন্তা করলে এটা কিন্তু সন্ধি প্রক্রিয়া গঠিত শব্দ। কিন্তু আর একদিকে এই উদ কিন্তু আবার উপসর্গ। এখন আর এক জ্বালার মধ্যে পড়ে গেলাম, এখন চলে আসলে উপসর্গ। এখন এই উদ যেহেতু উপসর্গ, সেই হিসাবে এটা আবার উপসর্গ প্রক্রিয়া গঠিত শব্দ হয়। মানে আসলে প্রশ্ন দেখে যতটা সহজ মনে হয়, উত্তর করাটা কিন্তু ততটা সহজ নয়। সো আসলে ভালোভাবে এটাকে পর্যালোচনা করে উত্তরগুলো দিতে হবে। তো প্রথমে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে যে আসলে কোন প্রক্রিয়ায় শব্দ গঠিত হয়। কোন প্রক্রিয়ায় শব্দ গঠিত হয়? শব্দ গঠিত হয় তিন প্রক্রিয়ায়। এক হচ্ছে উপসর্গ, দুই হচ্ছে প্রত্যয়, এবং তিন হচ্ছে সমাস। এই তিন প্রক্রিয়ায় শব্দ গঠিত হয়। এই তিন প্রক্রিয়া ছাড়া অন্য কোনো প্রক্রিয়া শব্দ গঠিত হয় না। অর্থাৎ সন্ধি কোনো শব্দ গঠন প্রক্রিয়ার মধ্যে পড়ে না। সন্ধি দিয়ে শব্দ গঠন হয় না। সন্ধি হচ্ছে জাস্ট একটা শব্দকে একটা অন্য একটা রূপ দান করে। আমরা দেখবো যে সন্ধি আসলে বেসিক্যালি শব্দ গঠন করে না। সন্ধি জাস্ট একটু রং চং মাখিয়ে শব্দটাকে একটা পরিপূর্ণতা দান করে। অর্থাৎ সন্ধি দ্বারা আমরা জাস্ট একটা শব্দের একটা নতুন রূপ পাই, একটা সংক্ষিপ্ত রূপ পাই, বা এটার একটা পরিমার্জিত একটা রূপ পাই, কিন্তু নতুন কোনো একটা শব্দ গঠন হয় না সন্ধি দিয়ে। অর্থাৎ প্রথমেই আমাদের একটা অপশন বাদ, যে আসলে সন্ধি প্রক্রিয়ায় কোনো শব্দ গঠন হয় না, যেটা নিয়ে আমরা সবসময় ভাবতেছি যে বিদ্যাযোগ আলয়, সিংহযোগ আসন, শুভযোগ ইচ্ছা, এই চিন্তাগুলাই প্রথমে ঝেড়ে ফেলে দিতে হবে মানে এই টাইপের প্রশ্ন সমাধান করার জন্য। তো প্রথমে যেহেতু সন্ধি ভাদ, তারপরে আসলে আমরা চিন্তা করবো যে উপসর্গ, প্রত্যয় এবং সমাস, এই তিনটা দিয়ে কোনটা আসলে কোন শব্দটা কোন প্রক্রিয়া গঠিত শব্দ। তো উপসর্গ, যেটা আমরা জানি যে উপসর্গ শব্দের শুরুতে থাকে, উপসর্গ শব্দের শুরুতে থাকে। সো শুরুতে যেটা থাকে উপসর্গ, আমরা আরেকটা জিনিস আমরা জানি যে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই। উপসর্গের অর্থ বাচকতা নেই, কিন্তু অর্থ দ্যোতকতা রয়েছে। অর্থাৎ সে নিজের কোনো অর্থ নাই, কিন্তু আর একটা অর্থপূর্ণ শব্দের সঙ্গে সে বসতে পারে। অর্থাৎ শুরুতে যেহেতু উপসর্গ বসে, ওর কোনো অর্থ নাই, কিন্তু তারপরে যে অংশটা থাকে ওর একটা অর্থ রয়েছে। আর প্রত্যয়ের ক্ষেত্রে উল্টোটা, ওর শুরুতে যে অংশটা থাকে ওইটার অর্থ রয়েছে, এবং শেষে যে অংশটা রয়েছে ওইটার আবার অর্থ নাই। সমাসের ক্ষেত্রে আর একটু ডিফারেন্ট। সমাসের ক্ষেত্রে শুরুর অংশ অর্থ রয়েছে এবং শেষের অংশ অর্থ রয়েছে। এই টেকনিক দিয়ে আমরা খুব ইজিলি এই প্রশ্নগুলোর সমস্যার সমাধান করতে পারি। এখন আমরা দেখব যে সন্ধি বিশ্লেষণ করলে, প্রকৃত বিশ্লেষণ করলে আমরা যেটা পাই সমযোগ ধি। সমযোগ ধি, এখানে এই সম মানে হচ্ছে সমান। এখন এটা সমান, তাহলে বুঝলাম এটার একটা অর্থ রয়েছে। তো এইদিকে ধি-এর অর্থ কি? আমরা সহজভাবে সাধারণভাবে কিন্তু এই ধি-এর অর্থ পাচ্ছি না।
তার মানে শুরুতে যেহেতু অর্থ এবং শেষে অনর্থ, তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা আসলে সন্ধি প্রক্রিয়ায় নয়, এটা আসলে প্রত্যয় প্রক্রিয়ায় গঠিত। আবার আমরা যদি দেখি যে বিদ্যা আলয়, হ্যাঁ, তাহলে আমরা এটাকে যদি বিশ্লেষণ করি তাহলে যেটা পাবো যে বিদ্যা যোগ আলয়, হ্যাঁ, এটা আসলে আমরা একটা প্রকৃত বিশ্লেষণ করলাম এই শব্দটার। আমরা দেখতে পাচ্ছি বিদ্যারও অর্থ রয়েছে, আলয়েরও অর্থ রয়েছে। তো সেই দিক থেকে বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারছি যে এটারও অর্থ এটারও অর্থ, এটা আসলে সমাস প্রক্রিয়ায় গঠিত শব্দ, এটা কোনো সন্ধি প্রক্রিয়ায় গঠিত শব্দ নয়। এরকম আমরা যদি দেখি যে উদ্ধার, উত যোগ হার, এখন আমরা ভাবলাম যে না এটা তো সন্ধি প্রক্রিয়ায় গঠিত শব্দ হতে পারে, কিন্তু শুরুতেই আমি সন্ধিটাকে আউট করে দিয়েছি যে সন্ধি প্রক্রিয়ায় কোনো শব্দ গঠিত হতে পারে না। সো সেই দিক থেকে সন্ধি প্রথমেই আউট, এবং এই উত যোগ হার, উতের কোনো অর্থ নাই এবং হারের কোনো একটা অর্থ রয়েছে। সো নাই এবং আছে, নাই এবং আছে মিলে হয় উপসর্গ, অর্থাৎ উদ্ধার শব্দটা উপসর্গ যোগে গঠিত শব্দ। ঠিক একইভাবে ব্যতিহারকে আমরা যদি বিশ্লেষণ করি পাবো আমরা বি যোগ অতি যোগ হার, এগুলো সূত্র রয়েছে। এই যে জফলা থাকার কারণে রস্বইকার আসছে, এরপর এখানে ব থেকে একটা অ সাউন্ড এসে অধ্বনি এসে অ এবং তি মিলে একটা উপসর্গ হয়েছে এবং তারপরে একটা মূল শব্দ পেয়েছি আমরা হার, এই দুইটা পেয়েছি আমরা উপসর্গ। সো আমরা দেখতে পাচ্ছি শুরুতে উপসর্গ রয়েছে এবং শেষে একটা শব্দ রয়েছে এটার কোনো অর্থ নাই, এটার অর্থ রয়েছে। সো আমরা নিশ্চিন্তে বলতে পারতেছি এটাও হচ্ছে উপসর্গ যোগে গঠিত শব্দ। তাহলে ক্লাসের শুরুতেই কিন্তু আমরা একটা জিনিস দেখলাম যে আসলে একটা জিনিস দেখতে যতটা সহজ ততটা কিন্তু সহজ নয়। প্রশ্নটা দেখতে সহজ হলেও কিন্তু উত্তরটা করাটা কিন্তু এত সহজ নয়, সবকিছুকে এত সহজ ভাবলে হবে না। কিন্তু এই ক্লাসটা করার পরে আমাদের সবার মনে এখন একটাই প্রশ্ন আসতেছে যে ঠিক আছে, তাহলে সবগুলো শব্দ উপসর্গ প্রত্যয় সমাস দ্বারা গঠিত, তাহলে এখানে সন্ধির কাজটা কি? মানে সন্ধির কোনো সন্ধির প্রক্রিয়া যেহেতু শব্দও গঠিত হয় না, তাহলে সন্ধির কাজটা কি, এই প্রশ্নটা সবার মনে আসতে পারে। তাহলে আমরা চলো এখন দেখি যে সন্ধির কাজটা কি, সন্ধি কি করে আসলে শব্দের মধ্যে। শিক্ষার্থীরা, আমরা বোর্ডে কিছু শব্দের বিশ্লেষণ আমরা এখানে দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে নুন, নুন বিশ্লেষণ করলে আমরা পাচ্ছি নি যোগ উন। কিভাবে আসছে যে এখানে জফলা রয়েছে, জফলা থাকলে রস্বই ইকার, জফলা থাকবে যেখানে ই হবে সেখানে, জফলা থাকলে ইকার, হ্যাঁ। সো জফলার জন্য ইকার দিয়ে দিয়েছে, আর এখানে রস্বকার দীর্ঘকারটা এখানে এসে পূর্ণরূপ হয়েছে দীর্ঘ আর ন, নি যোগ উন। তো এগুলোর সূত্র আমরা দেখব পরে। আপাতত আমরা যেটা জিনিস জানতে চাচ্ছি যে নি যোগ উন, নমস্কার, নম যোগ কার, কিন্তু এই দিকে দেখো এইদিকে হচ্ছে আমরণ, আ যোগ মরণ, উপহার, উপযোগ হার, আনত, আ যোগ নত। এই দুইটার মধ্যে তফাৎ হচ্ছে যে এখানে আ মরণ, উপহার, আ নত কোনো তফাতই নাই, মানে এটাকে বিশ্লেষণ করলে যা আমি পাচ্ছি তাকে যোগ করলে তাই পাচ্ছি, এর মধ্যে কোনো তফাতই নাই। বিষয়টা আরো একটু ক্লিয়ার করি যে এইখানে দেখো নুন, নি যোগ উন, এইখানে কোথাও কিন্তু দীর্ঘকার ছিল না, এখানে দীর্ঘকার চলে আসছে, এখানে নয় রস্বইকার ছিল না, এখানে চলে আসছে। যেমন বিশেষ করে নমস্কারের এখানে এখানে যে মূর্ধন্য শটা ছিল, এই মূর্ধন্য শটা এখানে এসে নাই হয়ে গেছে, মানে অতিরিক্ত জিনিস আসছে কিংবা অতিরিক্ত জিনিস চলে গেছে, এরকম একটা বিষয় এখানে এসেছে, কিন্তু এইখানে কিছুই হয় নাই। এইখানে কোনো অতিরিক্ত জিনিস আসেও নাই, অতিরিক্ত জিনিস যায়ও নাই। সো এখানে যেহেতু আসা যাওয়া কোনো কিছুই নাই, হ্যাঁ, এখানেও যা রয়েছে এখানেও তাই রয়েছে, একদম হুবহু মিল রয়েছে। সো হুবহু মিল যদি থাকে তো এখানে সন্ধির কোনো কাজই নাই, সন্ধির কোনো কাজ এখানে নাই। সন্ধি কাজ করেছে এইখানে, সন্ধি এখানে কাজ করেছে, অর্থাৎ যেখানে আমরা হুবহু দেখব যে মিল আছে সেইখানে সন্ধি কাজ করে না, সেইখানে সন্ধির কোনো প্রয়োজন হয় না। আর যেখানে হুবহু মিল নেই সেখানে সন্ধি কাজ করে, সেখানে সন্ধির প্রয়োজন হয়। তবে তাই বলে সন্ধি প্রক্রিয়ায় গঠিত শব্দ না, কারণ শব্দ গঠনের প্রক্রিয়ার মধ্যে সন্ধি নেই। সন্ধি প্রক্রিয়া সম্পন্ন হয় এখানে, সন্ধি এখানে কাজ করেছে, কিন্তু সন্ধি প্রক্রিয়ায় শব্দ গঠন হয়নি। সন্ধি প্রক্রিয়ায় শব্দটা জাস্ট সংক্ষিপ্তকরণ হয়েছে বা পরিমার্জিত হয়েছে, কিন্তু সন্ধি প্রক্রিয়ায় শব্দ গঠন হয়নি। শিক্ষার্থীরা, আমরা কিন্তু আগেই বলেছি যে আজকে নির্দিষ্ট একটা টপিকের উপর আলোচনা হবে না, আজকে অনেক কয়টা টপিকের উপর ছোট ছোট বিষয়ে আলোচনা হবে, যাতে করে আমরা বুঝতে পারি যে আমাদের কত কিছু অজানা রয়েছে।
এবং সেই সকল শিক্ষার্থী যারা ভর্তি হবে না তাদেরকেও যেন কিছু শেখাতে পারি, সেই লক্ষ্যে আমার আজকের এই ক্লাসটা। তো এই জন্য আমি পূর্বের টপিক থেকে বের হয়ে এখন আমি চলে আসলাম সমাসের প্রকারভেদ নিয়ে, যেটা নিয়ে মতভেদ তৈরি হয়েছে। বিভিন্ন জায়গায় দেখা যায় সমাস 6 প্রকার, আবার এখন নতুন ব্যাকরণ এসেছে 4 প্রকার। এখনও অনেক শিক্ষক এই বিষয়টা মেনে নিতে পারছে না, কিংবা অনেক শিক্ষার্থীও আমাকে মেসেজ দিয়ে বলে, ভাই অমুক বইয়ের 6 প্রকার, আপনার বই কেন 4 প্রকার? এই বিষয়ে তাদেরকে যুক্তি দেখাতে দেখাতে আমি আসলে প্রচুর রকমের বিরক্ত বোধ করি। তো সেই জিনিসগুলো আজকে এখানে সমাধান করে দেই, সেই বিষয়টার উপর একটা আলোচনা করি। সেটা হচ্ছে যে সমাস এর প্রকারভেদ আসলে পরে আমরা দেখব। প্রথমে দেখব যে আসলে সমাসের কোন পদের প্রাধান্য, কোন পদের প্রাধান্য পায় সেটার উপর বিবেচনা করে কয় প্রকার হয় সেটা আমরা দেখি। দ্বন্দ্ব সমাস এখানে আসলে সকল পদের প্রাধান্য পায়, সকল পদের প্রাধান্য। বহুব্রী সমাসে কোনো পদেরই প্রাধান্য পায় না, পূর্বপদ পরপদ, এটা তৃতীয় একটা পদের প্রাধান্য পায়। তার মানে এটার একটা এক রকমের বৈশিষ্ট্য পাইলাম, এটার আর এক রকমের বৈশিষ্ট্য পাইলাম, 2 রকমের বৈশিষ্ট্য আমি পাইছি অলরেডি। দ্বিগু সমাস, কর্মদ্বারয় সমাস এবং তৎপুরুষ সমাস, এই 3টা সমাসেরই পর পদের প্রাধান্য পায়। সো সেই দিক থেকে বিবেচনা করে আমি কিন্তু দেখলাম যে সমাস আছে এই 3টা সমাসেরই একরকমের একটা বৈশিষ্ট্য, সেটা পাইলাম যে এদের হচ্ছে পর পদের প্রাধান্য পায়। এরা কি পায়? পর পদের প্রাধান্য পায়। অব্যয়ভাব সমাসে আমরা দেখলাম যে পূর্ব পদের প্রাধান্য পায়। কোন পদের প্রাধান্য পায়? পূর্ব পদের প্রাধান্য পায়। সে এটা আমরা আরেক ধরনের বৈশিষ্ট্য দেখলাম। তো সেই দিক থেকে বিবেচনা করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1 2 3 4 প্রকার সমাস আমরা কিন্তু দেখতে পাচ্ছি। কিন্তু এই বৈশিষ্ট্যগুলো আসলে নবম দশম শ্রেণী যে প্রকারভেদ করেছে ওরা অন্যভাবে এটাকে প্রকারভেদ করেছে। ওরা যে কাজটা করেছে, ওরা এই যে দ্বিগু সমাস যেটা রয়েছে, দ্বিগু সমাসটাকে কর্মধারায় সমাসের মধ্যে ঢুকাই দিয়েছে। তার মানে দ্বিগু সমাসের যে এক্সাম্পলগুলো আমরা দেখেছি, মানে এতদিন যেগুলো আমরা শুনেছি, এই দ্বিগু সমাসগুলোর এক্সাম্পল যদি এখন আসে, অপশনে দ্বিগু সমাস থাকলেও আমরা দাগাবো না। এটা আমার রিকোয়েস্ট থাকবে, আমরা এটা দাগাবো না। যদি কর্মধারায় সমাস থাকে সেটা আমরা দাগাতে পারি। আরও স্পেসিফিকভাবে থাকতে পারে দ্বিগু কর্মধারায় সমাস। দ্বিগু কর্মধারায় সমাস মানে ভালো মানের পরীক্ষা হলে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, চাকরি পরীক্ষা হলে অবশ্যই এখানে সেই মানদণ্ড ফলো করে এই প্রশ্নগুলো করা হবে। আর অন্য কোথাও পরীক্ষা হলে, ধরো যে এমন একটা জায়গায় পরীক্ষা হলো যেখানে তোমার কাছে মনে হচ্ছে যে এই শিক্ষক বর্তমানে আধুনিক গ্রামার সম্পর্কে মনে হয় সচেতন না, সেই লেভেল দেখে বুঝতে হবে যে এখানে কোথায় কি অ্যান্সার করতে হবে। তবে তোমরা যেহেতু ভর্তি পরীক্ষা দিবা, সো তোমরা অপশনে দেখবা যে কর্মধারায় সমাস আছে নাকি দ্বিগু কর্মধারায় সমাস আছে। দ্বিগু কর্মধারায় থাকলে তো একদম চোখ বন্ধ করে ওইটাই। তার মানে দ্বিগু যে সমাসগুলোর আগে যেগুলো ছিল সব এখন দ্বিগু কর্মধারায় সমাস। তার মানে দ্বিগু প্রথমেই ভ্যানিশ, দ্বিগু প্রথমেই কি ভ্যানিশ। ওর আর একটা কাজ করছে, অব্যয়ীভাব সমাসটাকে টোটালি বাদ দিয়ে দিয়েছে, মানে নতুন ব্যাকরণে একটা কাজ করছে যে দ্বিগুকে কর্মধারার মধ্যে ঢুকাইছে, ভালো কথা, দ্বিগুকে কর্মধারার মধ্যে ঢুকাই দিয়েছে। কিন্তু এখন অনেকে প্রশ্ন করে যে ভাইয়া তাহলে অব্যয়ীভাব সমাসটা কার মধ্যে ঢুকাই দিয়েছে? এই যে প্রশ্নটা, এই প্রশ্নের উত্তরও দিতে গিয়ে কিন্তু অনেক হিমশিম খায় অনেকে, যে অব্যয়ীভাব সমাসটা কার মধ্যে ঢুকাইছে। আসলে অব্যয়ীভাব সমাসকে কারো মধ্যে ঢুকানো হয় নাই। অব্যয়ীভাব সমাসটাকে চিরতরে বাদই দেওয়া হয়েছে নতুন ব্যাকরণে। তার মানে অব্যয়ীভাব সমাসকে এনে কারোর সাথে জোড়া লাগানো হয়নি, শুধুমাত্র দ্বিগুকে কর্মধারার সাথে লাগানো হয়েছে। তাহলে দেখো এটা বাদ গেল, এটাতে এমনিতেই এর সাথে মিশে গেছে, আর অব্যয়ীভাব একদম টোটালি বাদ হয়ে গেল। তাহলে আর থাকলো কি? 6-এর মধ্যে যদি 2 যায় তাহলে থাকলো আর 4। এই 4ই হচ্ছে নবম দশম শ্রেণীর যে বই অনুসারে এগুলোই হচ্ছে 4 প্রকার। এখানে আরেকটা জিনিস চেষ্টা করা হয়েছিল যে কর্মধারা এবং তৎপুরুষ সমাসটাকে একখানে করা যায় কিনা, কিন্তু আসলে সেই চেষ্টাটা বিফলে গেছে। কর্মধারা এবং তৎপুরুষ সমাস যদিও বা পরপদের প্রাধান্য, দুইটাই দেখো পরপদের প্রাধান্য, কিন্তু এটার মধ্যে আরেকটা বৈশিষ্ট্যগত একটা পার্থক্য রয়েছে। সেটা হচ্ছে যে কর্মধারার সমাসে কোনো বিভক্তির প্রয়োজন হয় না। কর্মধারার সমাসে নো বিভক্তি, কিন্তু তৎপুরুষ সমাসে সব বিভক্তির কারবার। হ্যাঁ, প্রথম দ্বিতীয় বিভক্তি লোপ পায়, তৃতীয় বিভক্তি লোপ পায়, সব মানে বিভক্তির কারবার। এই জন্য এই দুইটাকে আর একখানে করা যায়নি। শেষ পর্যন্ত এই দুইটাকে আলাদা করে ভাগ করে 2টা প্রকারভেদ করা হয়েছে। তার মানে সমাস আসলে মূলত 4 প্রকার: দণ্ড, বহুব্রীহি, তৎপুরুষ, কর্মধারায়। দণ্ড, বহুব্রীহি, তৎপুরুষ, কর্মধারায়। তার মানে এই নিয়ে আর কোনো ধরনের কনফিউশনে থাকা যাবে না।
যে দ্বিগু সমাস কি হইলো, অব্যয়ীভাব সমাস কি হইলো, সমাস 6 প্রকার নাকি 4 প্রকার, এই সব সমস্যার সমাধানে যে মতভেদগুলো রয়েছে, যেগুলো নিয়ে কনফিউশন, যে প্রশ্নগুলো কাউকে করা যায় না, তো তোমাদের কাছে আমাদের অনুরোধ রইল যে নতুন ব্যাকরণ যেটা এসেছে সেটাকে ফলো করতে হবে, কারণ ব্যাকরণ পরিবর্তিত হবেই। হ্যাঁ, যুগের সাথে তাল মিলাতে মিলাতে কিছু কিছু জিনিস পরিবর্তন হবে, এই জিনিসগুলোকে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। আমরা যদি সবসময় সেই পুরোনো জিনিসগুলোকে গ্রহণ করে নতুনকে আর আসতে না দিই, তাহলে কোনো কিছু কিন্তু উন্নতি হবে না, কোনো কিছু ডেভেলপ হবে না। সো আশা করছি এই জিনিসটা বুঝতে পারছো। সমাস 4 প্রকার এবং সেই প্রকারভেদগুলো হচ্ছে এগুলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের সময় স্বল্পতার জন্য আমরা কিন্তু পুরো সমাসের ক্লাসটা কন্টিনিউ করতে পারছি না, যেহেতু আমাদের এটা প্রথম ক্লাস এবং এটা অনেক ভর্তি করা ছাড়া শিক্ষার্থীরাও দেখবে। এখন আমি পুরো সমাস ক্লাসটা যদি নিতে চাই, তাহলে বাকি জিনিসগুলো আমি আলোচনা করতে পারবো না বা তাদেরকে সঠিক জ্ঞানটা দিতে পারবো না। অনেক বেশি জ্ঞান দিতে গিয়ে আমি সমাসটাকে স্কিপ করলাম। তোমরা যারা ভর্তি হবে তারা অবশ্যই পূর্ণাঙ্গ একদম A to Z সমাস শিখে যাবে, বা প্রত্যেকটা টপিক এখানে যা যা শেখাচ্ছি তা তো শিখবেই, আরও এক্সট্রা অনেক কিছু শিখবে। তো এখন আমরা দেখব জিরান্ড এবং পার্টিসিপল। জিরান্ড এবং পার্টিসিপল অনেক পরীক্ষা এসেছে, রাজশাহী হোক, ঢাকা হোক, বা গুচ্ছ ভর্তি পরীক্ষা চট্টগ্রাম, মানে ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ে এই টপিক থেকে প্রশ্ন আসেই। যে কোনো বইয়ের শুরুর দিকে টপিকে জিরান্ড পার্টিসিপল থাকেই। তো এই জিরান্ড এবং পার্টিসিপল শেখার বিভিন্ন দিক থেকে বিভিন্ন নিয়ম তৈরি হয়েছে। সব কিছুর যে মাদার যেটা নিয়ম, সব কিছুর যেটা মেইন নিয়ম, সেটা হচ্ছে জিরান্ড আসলে নাউনের মতো কাজ করে। জিরান্ড আসলে কিসের মতো? নাউনের মতো কাজ করে। দুইটাই ভার্ব প্লাস আইএনজি, এটাও ভার্ব প্লাস আইএনজি এবং এটাও ভার্ব প্লাস আইএনজি। পার্থক্য শুধু এইটাই যে যখন ভার্ব প্লাস আইএনজি নাউনের মতো কাজ করে তখন সেটা জিরান্ড, আর ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে তখন সেটা হচ্ছে পার্টিসিপল। এইটুকুই তফাৎ। কিন্তু এই তফাৎটুকু বোঝার জন্য অনেক সময় সেন্স খাটাইতে হয়, যে এই শব্দটা দিয়ে নাউন বোঝাচ্ছে নাকি পার্টিসিপল বোঝাচ্ছে। এই সেন্সটা যে খাটাইতে পারে তার জন্য আর কোনো নিয়মের প্রয়োজনই হয় না। এই সেন্সটা খাটানো সবচেয়ে বড় কথা, কিন্তু এই সেন্সটা সবাই খাটাতে পারে না বিধায় তাকে আরও নতুন নতুন নিয়ম দেওয়া হয়। যেমন আমি যদি বলি যে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ বা সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, ঠিক এই একই বাক্যটাকে আমি বলতে পারি আই স হার ওয়াকিং। এই দুইটা বাক্যে দেখো, এটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি ওয়াকিং, এটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি ওয়াকিং। এখন তুমি চিন্তা করো যে এই ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, এটা দিয়ে কি বোঝাচ্ছে? এই ওয়াকিং দিয়ে কি বোঝাচ্ছে? যে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, যে হাঁটা হচ্ছে একটা ভালো ব্যায়াম, একটা ভালো গুড একটা এক্সারসাইজ। তার মানে এই হাঁটা দিয়ে এমন কিছু বোঝাচ্ছে না যে হাঁটতেছে, কোনো কিছু একটা জিনিস কাজ করতেছে, হ্যাঁ, বা কোনো কিছু, মানে নাউন ছাড়া অন্য কোনো দিকে চিন্তাই করা যাচ্ছে না, কারণ এটা একটা সাবজেক্ট। প্রথমেই সাবজেক্ট পজিশনে নাউন বসার সম্ভাবনা থাকে বেশি। এবং এই ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, যে হাঁটা হচ্ছে শরীরের জন্য ভালো, কোনো দিক দিয়ে এই ওয়াকিং দিয়ে কাউকে হাঁটতে বলতেছে না, শুধু বোঝাচ্ছে যে হাঁটা, এই যে নাউন শব্দ, প্রত্যেকটা ভার্বেরই যে একটা নাউন ফর্ম থাকে, সেই নাউন ফর্মটাকে এখানে বোঝাচ্ছে এই ওয়াকিং দিয়েই, নাউন ফর্মটাকে বোঝাচ্ছে। এখন সেই দিক থেকে চিন্তা করলে এইটা কিন্তু আমাদের ভার্ব প্লাস আইএনজি নাউনের মতো কাজ করতেছে, এটা জিরান্ড। কিন্তু আই স হার ওয়াকিং, এইবার কিন্তু দেখো ঘটনা ঘটে গেছে, আমি তাকে হাঁটতে দেখতেছি। এবার কিন্তু এই ওয়াকিং দিয়ে হাঁটা একটা ক্রিয়ার মতো কোনো কিছু বোঝাচ্ছে, যে ক্রিয়া, একটা ঘটনা ঘটতেছে, একটা কাজ সংঘটিত হচ্ছে। তখন কিন্তু আমরা এটাকে আর নাউনের মতো বলবো না, যে নাউনের মতো কাজ করতেছে, তখন কিন্তু আমরা এটাকে বলতে পারবো না। সো এখন এটা কিন্তু নাউনের মতো কাজ করছে না, সো আমরা এটা চিন্তা করে আমরা বলবো যে না, এটা হচ্ছে পার্টিসিপল। যখন দেখবো নাউনের মতো কাজ করছে তখন সেটা জিরান্ড, আর নাউনের মতো কাজ না করলে তখন সেটা পার্টিসিপল। কিছু কিছু জায়গায় এই সেন্সগুলো খাটে না, সেজন্য আরও বেশ কিছু নিয়ম তৈরি হয়েছে। তার মধ্যে থেকে একটা নিয়ম এই ভিডিওটা আমি দেখাবো। তো বোর্ডে আমি কিছু এক্সাম্পল লিখেছি, এই এক্সাম্পলগুলো সবগুলোর সামনে কিন্তু একটা করে এ রয়েছে, হ্যাঁ, ডিটারমাইনার রয়েছে। আর্টিকেল যেগুলো সেগুলো ডিটারমাইনার। তো এই যেগুলোর সামনে ডিটারমাইনার রয়েছে সেই জাতীয় কিছু এক্সাম্পল যদি আমরা পাই, সেই জাতীয় এক্সাম্পল যদি আমরা পরীক্ষায় পাওয়ার সম্ভাবনাই বেশি, তো তখন অনেকে কনফিউজ হয়ে যায় এই লাইনগুলো থেকে আসলে কোনটা নাউন বোঝাচ্ছে,
কোনটা অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে এই জিনিসটা অনেকে কনফিউশন হয়ে যায়, বুঝতে খুব কঠিন হয়ে যায়। সেই জন্য সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে যে এ স্লিপিং ড্রেস, এ স্লিপিং ড্রেস, এ স্লিপিং ড্রেসের পরে আরও অনেক কিছু থাকতে পারে, পুরা বাক্যটা আমরা এখানে লিখি নাই, পুরা বাক্য লিখতে গেলে আবার পুরা বাক্য লেখার কোনো প্রয়োজনও নাই। এ স্লিপিং ড্রেস ড্যাশ ড্যাশ ড্যাশ, যাই হোক, তুমি চিন্তা করবা যে ড্রেস কি স্লিপ করতে পারে, ড্রেস কি ঘুমাতে পারে? ড্রেস কিন্তু ঘুমাতে পারে না। সো ড্রেস যেহেতু ঘুমাতে পারে না, তার মানে এটা আসলে মিথ্যা একটা কথা। হ্যাঁ, আর মিথ্যা হলে জিরান্ড হবে। এখানে এই স্লিপিং, এটা হচ্ছে জিরান্ড হবে। কিন্তু স্লিপিং ডগ, এখন চিন্তা করো একটা ডগ কি স্লিপ করতে পারে? হ্যাঁ, একটা কুকুর কিন্তু ঘুমাতে পারে, এটা সত্য কথা। তাহলে সত্য হলে সেটা হবে পার্টিসিপল। সত্য কিভাবে হয়? পার্টিসিপল কিসে? পার্টিসিপল তো আর নাউন বুঝায় না, পার্টিসিপল অ্যাডজেক্টিভ বুঝায় বা কোনো একটা কাজ করা, কোনো কিছু হওয়া, এই জাতীয় কোনো কিছু একটা বুঝাবে। কোনো করতে গেলে, কোনো কিছু হইতে গেলে, নাউন ছাড়া অন্য কিছু বুঝাইতে গেলে তখন তো তাকে সত্য হইতে হবে, কাজটা তো ঘটতে হবে অ্যাকচুয়ালি। এই জন্য তাকে আসলে সত্য হইতে হবে। ডগটা ঘুমাইতে পারতেছে, সত্য হচ্ছে, এই জন্য সেটা পার্টিসিপল। এখন যখন আসলে ফ্লাইং স্কুল, যে তুমি চিন্তা করো যে স্কুল কি ফ্লাই করতে পারে, স্কুল কি উড়ে উড়ে যেতে পারে? স্কুল কিন্তু উড়ে উড়ে যেতে পারে না। তাহলে যেহেতু উড়ে উড়ে যেতে পারতেছে না, এটা হচ্ছে জিরান্ট, এই ফ্লাইংটা হচ্ছে জিরান্ট। আবার এখানে দেখো এ ফ্লাইং বার্ড, এ ফ্লাইং বার্ডের পরে ড্যাশ 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 দিয়েছে, মানে এরপরে আরও অনেক কিছু থাকতে পারে, এটা বাক্যের শুরু, এরপরে আরও অনেক কিছু আছে। এ ফ্লাইং বার্ড, কিন্তু তুমি চিন্তা করো বার্ড কি ফ্লাই করতে পারে? হ্যাঁ, বার্ড ফ্লাই করতে পারে, যেহেতু সত্য তাহলে এটা হচ্ছে পার্টিসিপল। এদিকে দেখো এ সুইমিং পুল, যে একটা পুল কি সুইম করতে পারে? একটা পুল কি সাঁতার কাটতে পারে? পুল সাঁতার কাটতে পারে না। কোনো একটা প্রাণী সাঁতার কাটতে পারে, পুল আবার সাঁতার কাটবে কেমন? এটা মিথ্যা, আর মিথ্যা হলে এটা হচ্ছে জিরান্ট। তাহলে এটা হচ্ছে জিরান্ট। কিন্তু এই সুইমিং স্নেক, স্নেক তো সাঁতার কাটতে পারে, সো যেহেতু এটা সত্য তাহলে এটা হচ্ছে পার্টিসিপল। স্নেক মানে হচ্ছে সাপ, সাপ তো সাঁতার কাটতে পারে। অ্যান্ড ওয়েটিং ট্রেন, একটা ট্রেনকে ওয়েট করতে পারে? হ্যাঁ পারে। যেহেতু ট্রেন ওয়েট করতে পারতেছে, তাহলে এটা হচ্ছে সত্য, আর সত্য হলে হচ্ছে পার্টিসিপল। আর এখানে ওয়েটিং রুম, যে একটা রুম কি ওয়েট করতে পারে? রুম ওয়েট করতে পারে না। হ্যাঁ, রুম ওয়েট করতে পারে না, সো এটা একটা মিথ্যা, আর মিথ্যা হলে জিরান্ট। আশা করছি বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি ক্লাসটি করে একটু হলেও উপকার হয়, যদি মনে হয় যে নতুন কিছু শিখছি, তাহলে ভিডিওটাতে লাইক দিবে। এবং মনে রাখবে এটা কিন্তু প্রথম ক্লাস, আমি ফ্রিতে আপলোড দিচ্ছি ইউটিউবে। কিন্তু যারা আসলে পূর্ণাঙ্গ রূপে এই কোর্সটা পেতে চাও, রাবি এবং গুচ্ছর স্পেশাল ব্যাচে যারা ভর্তি হতে চাও, তারা স্ক্রিনে এই পাশে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করতে পারো, ফোনও দিতে পারো, বাট হোয়াটসঅ্যাপে নক করলে বেস্ট। আর যারা স্মার্ট শিক্ষার্থী, তাদের তো আসলে হোয়াটসঅ্যাপে নক করাও দরকার পড়বে না। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে একটা ভিডিও দিব, ওই ভিডিও দেখে দেখে নিজে নিজেই এই কোর্সে ভর্তি হতে পারবে। এই পর্যন্তই আসলে আলোচনা, এর বেশি আলোচনায় যাব না, কারণ ক্লাসটা আমাদের একটাই ক্লাস, একটা ক্লাসে আর কত কিছু শেখাবো, তাই না? এখন আমরা এটা বাদ দিয়ে একটা নতুন কিছু একটা শেখাই। ক্লজ অ্যান্ড ফ্রেজ খুবই কঠিন একটা টপিক অনেক শিক্ষার্থীর কাছে, অনেক শিক্ষার্থী আবার এই টপিকগুলোকে বাদও দিয়ে দেয়। আমি গত 5 বছর ধরে যাদেরকে পড়াইছি, যতগুলো ব্যাচ পড়াইছি, সকল শিক্ষার্থী বলেছে ক্লজ এবং ফ্রেজ সব থেকে সহজ। কোনো মানে বেশিরভাগ শিক্ষার্থী এই ক্লজ এবং ফ্রেজে আমার কেউ নেগেটিভ মার্কস পায়নি, সবাই প্রতিটা প্রশ্নের উত্তরই দিতে পেরেছে আমার বিশ্বাস। এবং আমি পরীক্ষা হওয়ার পরেও তাদেরকে, যখন আমি সরাসরি প্রশ্ন তাদেরকে সলভ করিয়েছি, দেখেছি প্রায় সবাই এই ক্লজ এবং ফ্রেজ, আমার যারা স্টুডেন্ট, কেউ এগুলো ভুল করেনি। এটার বেসিক একটা নিয়ম রয়েছে, আমি এখানে আসলে অ্যাডভান্স নিয়মগুলো এই এক ক্লাসে, এই প্রথমে তো আসলে শেখানো যাবে না, তোমরা তো কেবল এইচএসসি পাস করে এসেছো, তোমাদেরকে এই প্রথম ক্লাসে অ্যাডভান্স লেভেলের নিয়ম পড়ানো যাবে না। যখন ক্লজ এবং ফ্রেজের একদম বিস্তারিত ক্লাস নিব, তখন সেখানে সকল অ্যাডভান্স লেভেলের নিয়মগুলো পড়ানো হবে। বেসিক সব থেকে যে নিয়ম, সেটা হচ্ছে যে আসলে প্রথমে আমরা দেখব কে, কি, কাকে, এই প্রশ্নগুলো দিয়ে উত্তর করে দেখব যে অ্যান্সারটা আমাদের আসতেছে কিনা, এবং সেই অ্যান্সারটা আন্ডারলাইনের মধ্যে আসতেছে কিনা সেইটা আমরা খেয়াল করব। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, যে আই নো দ্যাট হি হ্যাজ পাস্ট, আমি জানি যে সে কি করেছে, মারা গেছে, পাস্ট। তো
আন্ডারলাইনটা আছে আমার এইখানে। এখন পরীক্ষায় প্রশ্ন আসছে যে এটা কোন ক্লজ, প্রশ্ন আসছে। তো এখন আমরা দেখব যে আসলে এই কে কি কাকে দিয়ে প্রশ্ন করব। হ্যাঁ, কে জানে, আমি জানি, কিন্তু ওই জায়গায় আন্ডারলাইন করা নাই, ভালো কথা। কি জানি, যে সে মারা গেছে ওইটা জানি। কি জানি, সে যে মারা গেছে ওইটা জানি। তার মানে কি দিয়ে প্রশ্ন করলাম, উত্তর আমার চলে আসলো আন্ডারলাইনে। তাহলে এই আন্ডারলাইনে যেহেতু প্রশ্ন আসলো, এটাই হচ্ছে নাউন ক্লজ। সিম্পল, এটা নাউন ক্লজ। এখন আবার একটা যদি আমি প্রশ্ন দেই যে আই ওয়াজ বর্ন, আমি কোথায় জন্মগ্রহণ করেছি, রংপুর। এরপরে আবার থাকলো যে হুইচ ইজ এ বিগ সিটি, যাই হোক। তো এবার এইখানে একটা আন্ডারলাইন করা হয়েছে। এখন আমি প্রশ্ন করব কে জন্মগ্রহণ করেছে, আমি। কি জন্মগ্রহণ করেছে, কাকে, কোনো কিছু দিয়ে আমি এই জায়গায় অ্যান্সারটা আনতে পারতেছি না। এই জায়গায় যেহেতু আনতে পারতেছি না, তখন আমরা দেখব যে আসলে এখানে নাউন কোথায়। এটা নাউন হচ্ছে এখানে আই। রংপুর একটা নাউন। এখন আমরা দেখব যে এই নাউন সম্পর্কে এক্সট্রা কোনো তথ্য দিচ্ছে কিনা, সেটা আই সম্পর্কে হোক আর রংপুর সম্পর্কে হোক। আই সম্পর্কে এক্সট্রা তথ্য হুইচ ইজ এ বিগ সিটি না, কিন্তু রংপুর সম্পর্কে একটা এক্সট্রা তথ্য যে হুইচ ইজ এ বিগ সিটি। রংপুর সম্পর্কে একটা এক্সট্রা তথ্য দিচ্ছে। নাউন সম্পর্কে যখন একটা এক্সট্রা তথ্য দিবে তখন সেটা হবে নাউন ক্লজ। সেটা কি হবে, নাউন ক্লজ। ঠিক আছে, যখন নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দিবে তখন সেটা নাউন ক্লজ। হ্যাঁ, যদি এরকম বলে যে নাহিদ হু লাইকস ম্যাঙ্গো, যে নাহিদ, নাহিদ কোন নাহিদ, যে নাহিদ হচ্ছে ম্যাঙ্গো পছন্দ করে, সেই নাহিদ। ইজ মাই ফ্রেন্ড, সে হচ্ছে আমার বন্ধু। এখন আন্ডারলাইনটা থাকলো এইখানে, যে এইখানে হু লাইকস ম্যাঙ্গো। এখন দেখো এই এখানে কে কি কাকে দিয়ে প্রশ্ন করে কোনোভাবেই অ্যান্সারটা তুমি আন্ডারলাইনে নিয়ে আসতে পারবে না। তার মানে এটা আসলে নাউন ক্লোজ নয়। কিন্তু একটা জিনিস দেখো, নাহিদ হচ্ছে একটা নাউন, সেই নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে। যে নাউনটা সম্পর্কে এক্সট্রা তথ্য কি, যে নাহিদ ম্যাঙ্গো পছন্দ করে, এটাই একটা এক্সট্রা তথ্য। তো যেহেতু নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে, এটাই আসলে অ্যাডজেক্টিভ ক্লোজ। এটাই কি, অ্যাডজেক্টিভ ক্লোজ। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এইগুলো ফ্রেজ না কেন, এটা নাউন ফ্রেজ না কেন, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ না কেন? এটা ফ্রেজ না ভাইয়া, কারণ হচ্ছে ক্লজ হয় সাবজেক্ট এবং ভার্ব মিলে একই সাথে। এই ক্লজ হচ্ছে হলে সাবজেক্ট এবং ভার্ব একই সাথে পাবে, কিন্তু ফ্রেজের ক্ষেত্রে সাবজেক্ট এবং ভার্ব একই সাথে পাবে না। একই সাথে পাবে না, সেটা আমরা এখনই দেখবো, একটু পরেই দেখবো। এখানে দেখো হি আছে, এখানে আবার পাস্ট রয়েছে, সাবজেক্ট ভার্ব একসাথে রয়েছে। এদিকে দেখো এখানে হু এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, আবার ভার্ব রয়েছে। একই সাথে সাবজেক্ট এবং ভার্ব থাকলে সেটা হচ্ছে ক্লজ হিসেবে কাজ করে। কিন্তু আমরা ফ্রেজের এক্সাম্পলগুলো দেখবো, সেখানে ওইভাবে কাজ করবে না। তো ফ্রেজের এক্সাম্পলে আমরা যাওয়ার আগে, তার আগে একটা এক্সাম্পল শুধু দেখি, সেটা হচ্ছে অ্যাডভার্ব ক্লোজ। অ্যাডভার্ব ক্লোজটা একটু দেখে নেই। আমার কাছে যদিও সময় কম, কিন্তু তারপরে এই কম সময়ের মধ্যে তোমাদেরকে একটু শেখানোর চেষ্টা করছি। এখানে দেখো আই উইল গো হোয়ার ইউ ওয়ান্ট টু গো, আমি যাব যেখানে তুমি যেতে চাও। যেখানে তুমি যেতে চাও আমি সেখানে যাব। হ্যাঁ, তুমি যেখানে আমি সেখানে। সো এখানে এই আন্ডারলাইন করা অংশটা কোন ক্লজ বা কোন ফ্রেজ। তো প্রথমে বুঝতে হবে এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, সো ফ্রেজের দিকে যাওয়াই যাবে না, এটা একটা ক্লজ। এবং এটা আমরা কি কাকে এগুলো দিয়ে প্রশ্ন করে কোনোভাবেই উত্তর এখানে আনতে পারবো না। আমরা এখানে প্রশ্ন করব কিভাবে, কখন, কোথায়, কেন, কতটুকু। কিভাবে, কখন, কোথায়, কেন, কতটুকু, এগুলো দিয়ে প্রশ্ন করব। সো কোথায় যাব, আমি কোথায় যাব, তুমি যেখানে যেতে চাও সেখানে যাব। কোথায় যাব, তুমি যেখানে যেতে চাও সেখানে যাব। সো কোথায় দিয়ে প্রশ্ন করলাম, উত্তর আসলো আমার আন্ডারলাইনে, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, কোনো কথা নাই। কিন্তু অনেক বেচারা মনে করে যে এখানে হোয়ার শব্দটা আছে এই জন্য এটা অ্যাডভার্ব ক্লোজ, কিন্তু না বাবা, এই হোয়ার শব্দ দিয়ে আবার অন্যান্য ক্লোজও তৈরি করা যাবে, অ্যাডজেক্টিভ ক্লোজও তৈরি করা যাবে। হ্যাঁ, যেমন একটু আগে রংপুর যেমন দেখলা, যে রংপুর, আই ওয়াজ বর্ন ইন রংপুর, হ্যাঁ, হুইচ ইজ এ বিগ সিটি, ওইখানে আমি হোয়ার দিয়েও একটা সেন্টেন্স তৈরি করতে পারতাম। তার মানে ডাব্লিউএস থাকলেই যে সেটা অ্যাডভার্ব ক্লোজ হবে, বিষয়টা এমন না। বুঝতে হবে যে কিভাবে, কখন, কোথায়, কেন, কতটুকু দিয়ে প্রশ্ন করে উত্তরটা যেন আমার আন্ডারলাইনে আসে। যদি আসে তাহলে সেটা অ্যাডভার্বিয়াল ক্লোজ। ওকে, বিস্তারিত জানার জন্য অবশ্যই
কোর্সে আসতে হবে বাবা, কারণ ফ্রিতে একটা ক্লাসে তো আমি পুরো জিনিসগুলো বোঝাই দিতে পারবো না। তোমাদেরকে যা বোঝাচ্ছি যে তোমাদের কত কিছু অজানা রয়েছে এবং এই জিনিসগুলো কতটা সিম্পলি শেখানো যায়। হ্যাঁ, তো তোমরা যদি মনে করো যে নাহিদ ভাইয়ের ক্লাস, তাছাড়া আমার তো আসলে এই ফ্রি ক্লাস দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। এই নাহিদ 24 চ্যানেলে প্রায় 500-রও উপরে ক্লাস রয়েছে। সো আমি একাই একটা মানুষ কতগুলো ক্লাস নিয়েছি, হ্যাঁ, যেন তেন ভিডিও বানাইনি, ক্লাস নিয়েছি, কাজের কাজ করেছি। সেখানে আসলে আমার ক্লাস থেকে বোঝা উচিত তোমাদের যে এখানে নাহিদ ভাই কীভাবে পড়ায়। আমার ফ্রি ক্লাসগুলো যথেষ্ট ছিল আমার ক্লাস পরিদর্শন করা বা চেক করার জন্য। তারপরে আমি অনেক শিক্ষার্থী চেয়েছে, অনেক শিক্ষার্থী একটা ফ্রি ক্লাস করে দেখতে চেয়েছে, এই জন্য আমি একটা ক্লাস দিচ্ছি। আশা করছি তোমরা বুঝতে পারছো যে নাহিদ ভাইয়ের কোর্স সবসময় ইজি হবে এবং যত দুর্বল শিক্ষার্থী হোক না কেন তাকে আমি সেই দুর্বলতার স্তর থেকে ভালোর কাতারে নিয়ে আসবো এবং তাকে বিশ্ববিদ্যালয়ে একটা সিট পাইয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। সো আশা করছি তোমরা এই যে স্ক্রিনে যে নাম্বার, এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করবে, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে তোমরা ভর্তি হয়ে যাবে। কারণ আমার মেইন ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে, এই ভিডিওর ডিসক্রিপশনে রুটিনও দেওয়া রয়েছে, রুটিনও প্রকাশ হয়ে গেছে। তোমরা দেরি করলে তোমাদেরই ক্ষতি হয়ে যাবে। যদি পরীক্ষা আরও আগে দিয়ে দেয়, ভর্তি পরীক্ষা যদি আরও আগে দিয়ে দেয়, প্রয়োজনে আমি দিনে 2টা করে ক্লাস নিব, মানে যেভাবে ক্লাস নিলে তোমাদের শেষ হবে আমি সেভাবেই ক্লাস নিব, তবুও আমি কোর্স শেষ করব, এতটুকু তোমাদেরকে কথা দিতে পারি। 2টা প্রিপোজিশন এক্সাম্পল দেখি। হ্যাঁ, যে হচ্ছে হি ওয়াজ বর্ন বা আই ওয়াজ বর্ন এ পুয়ার ফ্যামিলি। এখানে কি হবে? হি ওয়াজ বর্ন পুয়ার ফ্যামিলি। তো অনেকেই যেটা দিবে হি ওয়াজ বর্ন ইন এ পুয়ার ফ্যামিলি, ইন এ পুয়ার ফ্যামিলি। ম্যাক্সিমামে এটা আসলে দেখাবে ইন এ পুয়ার ফ্যামিলি, কিন্তু এখানে ইন হবে না, ইন হবে না, এখানে হবে ইনটু। কি হবে? ইনটু। যখন হচ্ছে বর্ন, বর্নের পরে এদিকে ফ্যামিলি শব্দটা থাকবে তখন আমরা ইনটু দিব। বর্নের পরে যদি ফ্যামিলি শব্দটা থাকে তখন আমরা ইনটু দিব। কিন্তু এখানে বর্নের পরে যদি কোনো প্লেসের নাম থাকতো, যে হি ওয়াজ বর্ন ইন রংপুর, হ্যাঁ, যখন প্লেসের নাম থাকবে তখন আমরা এখানে ইন দিতে পারতাম, তখন আমরা ইন দিতে পারতাম, কিন্তু এইখানে ইন দেওয়া যাবে না, এখানে দিতে হবে ইনটু। আরেকটা হচ্ছে হি ডাইড ড্যাশ এ কার অ্যাক্সিডেন্ট। আমরা অনেকেই জানি যে দুর্ঘটনায় মারা গেলে বাই হয়, হ্যাঁ, ডাইডের পরে বাই হয়, তো সেই হিসাবে ম্যাক্সিমামে দাগাই দিবে বাই, যে হি ডাইড বাই কার অ্যাক্সিডেন্ট, কিন্তু এটা হবে না, এখানে হবে ইন এ কার অ্যাক্সিডেন্ট। কারণ হচ্ছে অ্যাক্সিডেন্টের আগে যদি কোনো একটা শব্দ থাকে, যে কার অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, তখন হবে ইন, তখন হবে ইন। কিন্তু এগুলো যদি না থাকে সরাসরি, যদি কোনো, কিন্তু এগুলো যদি না থাকে, যে কার, রোড, হ্যাঁ, ট্রেন, এগুলো যদি না থাকে সরাসরি, যদি থাকে হি ডাইড, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট, সরাসরি যদি থাকতো অ্যাক্সিডেন্ট বা পয়জন, হ্যাঁ, বা হ্যাঙ্গিং, এরকম যদি থাকতো তখন তোমরা দিতে পারতাম বাই, যে বাই অ্যাক্সিডেন্ট, বাই পয়জন, বাই হ্যাঙ্গিং, ঝুলে মরে গেছে, বিষ খেয়ে মেরে গেছে, দুর্ঘটনা হবে, তখন বাই দিতে পারতাম। কিন্তু যখন রোড অ্যাক্সিডেন্ট, কার অ্যাক্সিডেন্ট থাকবে তখন দিতে হবে ইন এ কার অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, আশা করছি বুঝতে পারছো। অল্প সময়ের মধ্যে আমি তোমাদেরকে বেশি কিছু শেখানোর চেষ্টা করছি, এই জন্য এত তাড়াহুড়া। তো ক্লাসটা শেষ করার আগে হালকা একটা ম্যাথ দেখাই। 3, 6, 11, 18। হ্যাঁ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এই টাইপের একটা প্রশ্ন আসছিল গত বছর 2023 সালে আসছিল। বলছে 3, 6, 11, 18 এই যে ধারাটা বা এটার আসলে 10তম পদ কত? হ্যাঁ, 10তম পদ কত? এই পরীক্ষাটা হওয়ার পরে স্টুডেন্টরা বের হয় আর স্যার আমাকে বলে যে ভাইয়া দেখেন আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ভুল করছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় নাকি প্রশ্ন ভুল করছে। ওরা বলতেছে ভাইয়া এটা কোনো ধারাই না, এটা কোনো ধারাই না। কারণ হচ্ছে সমান্তর ধারার মধ্যেও পড়ে না, গুণোত্তর ধারার মধ্যেও পড়ে না। সমান্তর ধারা যদি হইতো তাহলে যে 6 থেকে 3 বিয়োগ করলে 3, 11 থেকে 6 বিয়োগ করলে হয় 5, তাহলে সেই হিসাবে এখানে হইল 3, এখানে হইল 5, সমান হচ্ছে না। যদি সমান্তর ধারা হইতো তাহলে এদের পার্থক্য সমান হইতো, এখানে 3 হইতো, এখানে 3 হইতো, সেটা হয় নাই। আর এখানে গুণোত্তর ধারা হচ্ছে না, কারণ 6 দিয়ে 3কে ভাগ করলে হয় 2, এখন 11 দিয়ে 6কে ভাগ করলে তো 2 হচ্ছে না, তাহলে গুণোত্তর ধারা হচ্ছে না। তাহলে ভাই আপনার প্রশ্ন ভুল, এই হচ্ছে কথা। তো এটা আসলে প্রশ্নটা ভুল ছিল না, এটা একটা অন্য রকমের একটা প্রশ্ন ছিল। দেখো 6 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 3। আবার 11 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 5। 18 থেকে 11 বিয়োগ করলে কত হয়? 7। তার মানে দেখো 3, 5, 7, 3, 5, 7 কি হচ্ছে? 3, 5, 7 কি হচ্ছে? 3-এর পরে 5, 5-এর পরে 7, 2 করে বাড়তেছে। পার্থক্য কি হচ্ছে? 2 করে বাড়তেছে। পার্থক্য কি হচ্ছে?
2 করে বাড়তেছে, তার মানে এখানে আমরা 4 নম্বর পদ পেয়ে গেছি, আরো আমার 6 ঘর এগিয়ে গেলে 10তম পদ পেয়ে যাব। আমি এটা মুছাই দিলাম, 10তম পদ পাওয়া কোনো ব্যাপারই না। দেখো এখানে এই 3 আর এই 3 যোগ করে হয়েছে 6, এই 6 আর এই 5 মিলে হয়েছে 11, তার মানে এই 11 আর 7 মিলে হয়ে গেছে 18, 11 আর 7 মিলে হয়ে গেছে কি 18। এই জিনিসটা যে ধরতে পারছে তার 10তম পদ বের করার কোনো ব্যাপারই হবে না। তাহলে আমরা 3, 5, 7-এর পরে আমরা পরবর্তী যে বিভেদটা পাবো 9, তারপরে আবার মানে 2 2 করে বাড়বে, শুধু আমরা দেখো 2 2 করে বাড়তেছে, 7-এর পরে 9, তারপরে 11, তারপরে 13, তারপরে হবে 15, তারপরে হবে 17, তারপরে হবে 19, বিভেদগুলো, তাই না? তার মানে আমাদের দেখো 6 এবং 5 মিলে 11 হয়েছে, 6, 5, 11, 11, 7, 18, তাহলে 18 আর 9 মিলে হবে এখানে একটা, 18 আর 9 মিলে কি হবে 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, তাহলে 27 হয়ে গেছে এখন। তাহলে এখন কি হবে, এখন 27 আর 11 মিলে একটা সংখ্যা হবে, 27 আর 11 মিলে কি হবে, 7 আর 1 হবে 8, আর 2 আর 1 হবে 3, 38, 38 আর 13 মিলে কি হবে 8, 9, 10, 11, হাতে হচ্ছে 1, 3 আর 1 4, 51, এই 51 আর 15 মিলে কি হবে এখন 5 আর 1 6, হাতে কোনো নাই, 5 আর 1 6, 66, এই 66 আর 17 মিলে কত হবে 6 আর 7, 6, 6, 12, আর 1 13, হাতে 1, 6 আর 1 7, 7 আর 1 8, এই 83 আর 19 মিলে এখন হবে পরবর্তী পদটা, 9 আর 3 মিলে হচ্ছে 12, আরো হাতে থাকলো 2, হ্যাঁ 8 আর 1 9 আর 10, এই যে এটাই আসলে 10তম পদ। কেমনে হইলো, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, এটাই হচ্ছে 10তম পদ। 102 অপশনেও ছিল, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো কত ইজি, কিন্তু স্টুডেন্টরা বলতেছে ভাইয়া আপনার বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন ভুল করছে। এরকম আর একটা প্রশ্ন দিই, এখন সমাধান করতে দেখি পারো কিনা। 15 20 27 36, এটার 10তম পদ কত হবে বলো দেখি। এই যে 15 20 5, হ্যাঁ বিয়োগ করলে এটা হচ্ছে 7, হ্যাঁ এটা 36 থেকে 27 বিয়োগ করলে হয় 9, তাহলে 5 7 9, ঠিক এভাবে 2 2 করে বাড়তেছে। তা আশা করছি এইভাবে 10তম পদটা বের করে ফেলতে পারবে। এই প্রশ্নটাও হুবহু আসছিল গত বছর 2023 সালে, এই ইউনিটে হুবহু আসছিল, মানে 2023 সালে বা তার আগেও আসলে ধারা থেকে প্রচুর প্রশ্ন আসছে, প্রতিটা ইউনিটে ধারা থেকে প্রশ্ন আসছে। তো এখন এবছরও কোন কোন ইউনিট কোন কোন জায়গা থেকে আসতে পারে সেগুলো আমি আইডেন্টিফাই করে রেখেছি। যেমন লসাগু গসাগু থেকে আসতে পারে, কিছু সূত্র এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র থেকে আসতে পারে, এগুলো জন্য স্পেসিফিকভাবে ক্লাস হবে। যারা হচ্ছে এই কোর্সে ভর্তি হবে তাদের জন্য স্পেসিফিকভাবে ক্লাস হবে। তোমাদের এই বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, মৌলিক জিকে, গুচ্ছের জন্য মৌলিক জিকে, রাজশাহীতে যদি গণিত নিয়ে প্রশ্ন হয়, মানে এগুলো নিয়ে তোমার কোনো চিন্তাই করতে হবে না। গণিত থেকে তো আর পুরা গণিত বই থেকে প্রশ্ন হবে না, কোন কোন টপিক থেকে প্রশ্ন হবে সেগুলো আমাদের জানা আছে। আমরা শুধু সেই টপিকগুলো, সেই 3-4টা টপিক আমরা শেষ করলেই হয়ে যাবে। হ্যাঁ, যারা রাজশাহীকে টার্গেট করো, যারা যাদের স্বপ্ন রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, তাদের জন্য এই কোর্সটা পারফেক্ট। আর যদি রাজশাহী মিস হয়ে যায়, ব্যাকআপ হিসেবে গুচ্ছর জন্য আমি এই কোর্সটা রেখেছি। কারণ হচ্ছে রাজশাহীতে সবাই তো চান্স পাবে না, বেশিরভাগই চান্স পাবে, আমার বেশিরভাগ ছাত্রই রাজশাহীতে চান্স পায়। যাদের মিস হবে তারা জন্য গুচ্ছকে টার্গেট রাখতে পারে পরবর্তীতে, তাদের জন্য এই কোর্সটা আমি রাবি প্লাস গুচ্ছ আকারে সাজিয়েছি। তো একটা কথা মনে রাখো, তোমাকে ভিন্ন পথে চাইতে হবে। তুমি যদি ক্লাসের ফার্স্ট এবং সেকেন্ড বয় না হয়ে থাকো, বা হয়েও থাকলেও তোমাকে নিরাপদ সেফের জন্য আমি বলছি তোমাকে একটা ভিন্ন পথে চাইতে হবে। সেই ভিন্ন পথটা হচ্ছে রাজশাহী এবং গুচ্ছের প্রস্তুতি এখন থেকে নেওয়া। অনেক শিক্ষার্থী দেখেছি শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় করতে করতে প্রস্তুতি নিতে নিতে শেষে গিয়ে দেখে যে আসলে ঢাকায় যখন হলো না, তার একখানেও হলো না। কিন্তু যখন কেউ রাজশাহী এবং গুচ্ছর প্রস্তুতিটা নেয়, সে রাজশাহীতে 100% মানে তার একটা সম্ভাবনা থাকে যে সে চান্স পাবে যদি ঠিকঠাক মতো পড়াশোনা করে। কারণ এখানে লিখিত পরীক্ষা নাই, এখানে যে ধরনের প্রশ্নগুলো হয় সেটা হচ্ছে এরকম যে তুমি যদি পড়াশোনা করো তুমি পারবা, আর না পারলে পারবে না। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো হয় অনেক সময় মানে পড়াশোনা করার স্টুডেন্টগুলোও গিয়েও পারে না, শুধুমাত্র বেসিক না থাকার কারণে, স্ট্রং তার মেধা না থাকার কারণে অনেক সময় পারে না। কিন্তু রাজশাহীর প্রশ্নগুলো হয় এরকম, তুমি যদি পড়াশোনা করো তুমি চান্স পাবা, এই ক্যাটাগরি প্রশ্ন হয়ে থাকে। সো আমি আশা করব যারা আসলে সেফ থাকতে চাও, আর অনেকের স্বপ্ন থাকে রাজশাহী থাকবে, রাজশাহী আশেপাশে বাসা, বা অনেকের স্বপ্নই থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়বো। তো সব দিক থেকে বিবেচনা করে আমি মনে করি যে বর্তমানে এই যে ক্রাইসিস একটা মুভমেন্ট, এই মুভমেন্টে আসলে বাইরে গিয়ে প্রস্তুতি নেওয়াটাও বেশ কঠিন, নিজের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। সব দিক থেকে বিবেচনা করে আমি বলবো তোমরা নিশ্চিন্তে এই অনলাইন কোর্সটাতে ভর্তি হয়ে যাও। আমার হাত ধরে শত শত শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, আশা করছি তোমরা চান্স পেয়ে যাবে। এই যে
হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেখতে পাচ্ছ, এখানে যোগাযোগ করতে পারো। যোগাযোগ করে দ্রুত ভর্তি হয়ে যাও, কারণ এটা হচ্ছে প্রথম ক্লাস। এখন পরবর্তী ক্লাসটা তো 2 দিন পরেই রয়েছে, হ্যাঁ মানে 1 দিন পরে রয়েছে হয়তো, বা আমার রুটিনটা এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হয়েছে। তুমি যদি লেট করো তোমার ক্ষতি হয়ে যাবে। এখানে ভর্তি পরীক্ষার একটা দিনের মানে গুরুত্ব অনেক বেশি, 1 ঘন্টার গুরুত্ব অনেক বেশি। মাত্র 3 মাস পরে পরীক্ষা, এবার হয়তো তোমরা 3 মাসের সময়টা পাবা না। সো যত তাড়াতাড়ি ভর্তি হবা, যদি একদিন আগে ভর্তি হও সেটাই তোমার জন্য লাভ। আশা করছি আর দেরি করবে না। তোমরা হয়তো নিজের ভুলটা বুঝতে পারছো যে তুমি লেট করলে তোমার ক্ষতি হবে। কেউ না কেউ কিন্তু ঠিকই পড়াশোনা করছে, শুধু তুমি এখনো পড়াশোনা করছো না, তুমি শুধু অযথা সময় নষ্ট করছো। আর 3টা মাস পরে কিন্তু বুঝতে পারবা যে লাইফের কোন একটা সময় এসে তুমি যে ভুলটা করছো এই ভুলের মাসুল আর দিতেই পারবা না। একেবারে 90 ডিগ্রি ঘুরে যাবে কয়েকদিন পরে কারো ক্যারিয়ার। যখন 2 দিন পরে শুনবা যে কেউ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, ওরে বাপরে বাপ, কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, আর তুমি কোথাও চান্স পাওয়া নাই। তোমার বাবা মা মানুষের সামনে মুখই দেখাতে পারবে না, হেড হয়ে যাবে। যদিও বা ভার্সিটিতে চান্স পেলেই এমন না যে তুমি সব পেয়ে গেলে, বিষয়টা এমন না, কিন্তু সমাজ এই সিনারিও তৈরি করেছে, এই সিনারিওটা তৈরি করেছে যে তোমাকে ভার্সিটিতে চান্স পেতে হবে, না হলে তুমি একদম গোল্লায় গেছো। মানে এই পরিস্থিতিটা তৈরি করেছে সমাজ। এই বাস্তবতাটা মেনে নিতে হবে তোমাকে। তুমি যদি ভার্সিটিতে চান্স পেয়ে যখন গ্রামে ফিরে যাবা, তোমাকে আবার অনেক ভালো চোখে দেখবে যে তুমি একটা ব্রাইট স্টুডেন্ট, উজ্জ্বল ভাব তোমার চেহারার মধ্যে চলে আসতেছে, মানুষই দেখবে এটা, হ্যাঁ, এভাবে তোমার দিকে তাকাবে। আর না হলে তোমাকে যেন কোথায় নর্দমার মধ্যে ফেলে দিয়ে গেছে, মনে ভিতরে তোমাকে একটা গুরুত্বই দিবে না। হ্যাঁ, নিজের কাছে খুবই অপরাধী মনে হবে যে কি করলাম জীবনে। অথচ তুমি কিন্তু ভালো পড়াশোনা করেছো স্কুল লাইফে, কলেজ লাইফে, শুধুমাত্র এই 3টা মাসে পড়াশোনা না করার কারণে কিন্তু পিছিয়ে পড়লা। তোমার সারা জীবনটা মনে হবে যে আমি ব্যর্থ হয়ে গেলাম। তো এরকম পরিস্থিতি যেন না দেখতে হয়, আশা করছি এখন থেকে পড়াশোনা করো। আমার কোর্সে যদি ভর্তি নাও হও, তুমি বাসা থেকে পড়াশোনা করো, এটাই বলবো। তুমি বাসা থেকে পড়াশোনা করো, কিন্তু পড়াশোনাটা করো, এই সময়টাকে নষ্ট করিও না। আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি।